আজকের টপিক হচ্ছে আমাদের জৈব রসায়ন। তোমাদের জানতে হবে জৈব রসায়ন মানে হচ্ছে হাইড্রোকার্বন এবং হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দিয়ে যে যৌগগুলো তৈরি হয়। তবে জৈব যৌগে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কিছু পরমাণু থাকে। এই পরমাণুগুলোর নাম আমরা কি দিয়ে মনে রাখতে পারি হেলো, নাও, চপস। ওভারঅল জৈব যৌগে কি কি পরমাণু থাকতে পারে? হ্যালোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই যে চপসকে CHOPS, এই অক্সিজেনটা আমাদের লাগবে না। নাওতে হচ্ছে আমাদের নাইট্রোজেন। হ্যালো, নাও, চপস। হ্যালোতে হচ্ছে আমাদের হ্যালোজেন, নাওতে হচ্ছে আমাদের নাইট্রোজেন, আর চপসতে হচ্ছে আমাদের কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এবং হচ্ছে সালফার। জৈব যৌগে অবশ্যই কার্বন এবং হাইড্রোজেন থাকে। তো কার্বন এবং হাইড্রোজেন থাকলেও কিছু যৌগ জৈব যৌগ নয়, যেমন আমাদের সোডিয়াম বাইকার্বনেট, এরপর হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড, বা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সায়ানেট। দেখো এই যৌগগুলোতে কার্বন প্লাস হাইড্রোজেন থাকলেও এরা কিন্তু জৈব যৌগ নয়। আবার কিছু যৌগ আছে কার্বন থাকলেও জৈব যৌগ নয়, যেমন তোমার কার্বন ডাইঅক্সাইড, কার্বন সালফাইড, পটাশিয়াম সায়ানাইড বা অন্য যে কোনো ধাতব সায়ানাইড। এরপর হচ্ছে আমাদের ধরো হচ্ছে ধাতব কার্বাইড, ধাতব যে কার্বাইডগুলো আছে, ধাতব কার্বাইড, এই যৌগগুলো কিন্তু আমাদের জৈব যৌগ নয়। তাহলে এখানে এরা কার্বন থাকলেও জৈব যৌগ না, এরা কার্বন প্লাস হাইড্রোজেন থাকলেও জৈব যৌগ না। তেমনি এমন কিছু জৈব যৌগ আছে যেখানে আসলেও আমাদের হাইড্রোজেন নাই, তারপরেও হচ্ছে জৈব যৌগ, যেমন CCl4, এখানে কোনো হাইড্রোজেন নাই কিন্তু এটা আমাদের জৈব যৌগ। তারপরে আমাদের কার্বনিল ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের জৈব যৌগ। তারপরে CFC যে যৌগগুলো আছে, অনেক CFCতে দেখা গেছে যে তোমার হাইড্রোজেন নাই, হাইড্রোজেন না থাকলেও এরা হচ্ছে আমাদের জৈব যৌগ। এই যে আমাদের আন্দোলন হচ্ছে না সারা দেশে, আন্দোলনের সময় আন্দোলন ভণ্ড করার জন্য কাঁদুনে গ্যাস ছড়ে না, কাঁদুনে গ্যাস, এই যে এটা হচ্ছে আমাদের কাঁদুনে গ্যাস, ক্লোরাল নাইট্রাইট, এটাও হচ্ছে আমাদের জৈব যৌগ, কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নাই। এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে পৃথিবীতে প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি বলো তো কমেন্টে। পৃথিবীতে প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম কি? পৃথিবীতে প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম হচ্ছে আমাদের ইউরিয়া। প্রথম আবিষ্কৃত জৈব যৌগের নাম হচ্ছে আমাদের ইউরিয়া। বেশ কিছু জৈব যৌগের উৎস সম্পর্কে জানা লাগবে। বেশ কিছু জৈব যৌগের উৎস সম্পর্কে জানা লাগবে। জৈব যৌগের সংখ্যা কত এটা জানো তোমরা? দুনিয়াতে জৈব যৌগের সংখ্যা হচ্ছে আমাদের 82 লক্ষ। জৈব যৌগের সংখ্যা হচ্ছে অস্বাভাবিকভাবে বেশি। এই জৈব যৌগের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি বা সংখ্যার যে আধিক্য, এই জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ কি কি? সংখ্যাধিক্যের জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ কি কি এটা তোমার মুখস্থ করতে হবে, যে জৈব যৌগের সংখ্যা কেন অস্বাভাবিকভাবে বেশি। জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে কেটেনেশন। জৈব যৌগের সংখ্যা বেশি হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে কেটেনেশন। 2 নাম্বার হচ্ছে আমাদের সমানতা। 3 নাম্বার হচ্ছে আমাদের পলিমারকরণ। জৈব যৌগের সংখ্যা অতিরিক্ত হওয়ার এই 3টা হচ্ছে প্রধান কারণ। জৈব যৌগের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হওয়ার কারণ হচ্ছে এই প্রধান 3টা। এছাড়া কার্বনের বন্ধন প্রকৃতি এই জন্য দায়ী। কার্বনের বন্ধন প্রকৃতি, কার্বনের সংকরণ, এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের জড়িত। তাহলে জৈব যৌগের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হওয়ার কারণ হচ্ছে এতগুলা। জৈব যৌগের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি হওয়ার কারণ হচ্ছে এতগুলা, ঠিক আছে? এরপরে আমাদের কি পড়তে হবে? জৈব যৌগের শ্রেণীবিভাগটা ভালো করে পড়তে হবে। দেখো জৈব যৌগের শ্রেণীবিভাগটা ভালোভাবে পড়তে হবে। দেখো আমরা সবাই জানি জৈব যৌগে কার্বনের শিকল থাকে। তো কার্বনের শিকলটা মুক্ত শিকল হইতে পারে, বদ্ধ শিকল হইতে পারে। তো যদি মুক্ত শিকল হয় তাহলে হচ্ছে আমাদের মুক্ত শিকল জৈব যৌগ, আর যদি বদ্ধ শিকল হয় তাহলে তাকে বলা হয় বদ্ধ শিকল জৈব যৌগ, বা এটাকে বলা হয় সাইক্লিক, বা বলা হয় চাক্রিক জৈব যৌগ।
আমাদের জানতে হবে মুক্ত শিকল জৈব যৌগগুলো অবশ্যই এলিফিটিক। মুক্ত শিকল জৈব যৌগগুলো অবশ্যই কেমন? এলিফিটিক। অপরদিকে বদ্ধ শিকল এলিফেটিকও হইতে পারে, অ্যারোমেটিকও হইতে পারে। এলিফেটিকও হইতে পারে, অ্যারোমেটিকও হইতে পারে। এলিফেটিকও হইতে পারে, অ্যারোমেটিকও হইতে পারে। ঠিক আছে, তাহলে মুক্ত শিকল আর হচ্ছে আমাদের বদ্ধ শিকল। মুক্ত শিকলগুলো মাস্ট বি হচ্ছে আমাদের এলিফেটিক যৌগ। ঠিক আছে, এই মুক্ত শিকলগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেখানে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন আছে, এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা হচ্ছে আমাদের অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে শুধুমাত্র সিগমা বন্ধন, অসম্পৃক্ত মানে হচ্ছে আমাদের পাই বন্ধন। ঠিক আছে, যেমন সম্পৃক্তর এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যালকেন, অসম্পৃক্তর এক্সাম্পল আমাদের অ্যালকিন বা হচ্ছে আমাদের অ্যালকাইন, বা হচ্ছে আমাদের অ্যালকাইন। দেখো, অ্যালকিনে দ্বিবন্ধন থাকে, একটা পাই বন্ধন থাকে। অ্যালকাইনে ত্রিবন্ধন থাকে, দুইটা পাই বন্ধন থাকে। ত্রিবন্ধন থাকলে একটা সিগমা, দুইটা পাই বন্ধন। এই দিক থেকে সাধারণত আসে না। আমাদের যে বদ্ধ শিকল যৌগ আছে, বদ্ধ শিকল যৌগে যদি কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু না থাকে তখন তাকে বলা হয় কার্বোসাইক্লিক। তখন তাকে বলা হয় কার্বোসাইক্লিক বা বলা হয় হোমোসাইক্লিক। আর যদি কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু থাকে তখন তাকে বলা হয় হেটেরোসাইক্লিক। কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য যে পরমাণুটা থাকে সেটাকে বলা হয় হেটেরো পরমাণু, সেটাকে বলা হয় হেটেরো পরমাণু। আগেই বলছিলাম বদ্ধ শিকল যৌগগুলা এলিফেটিক হইতে পারে, অ্যারোমেটিক হইতে পারে। এই কার্বোসাইক্লিক যৌগগুলা যদি অ্যারোমেটিক হয় তখন তাকে শুধু অ্যারোমেটিক নামই বলে, শুধু অ্যারোমেটিক। কার্বোসাইক্লিকগুলা যদি অ্যারোমেটিক হয় শুধু অ্যারোমেটিক বলে। কার্বোসাইক্লিকগুলো যদি এলিফেটিক হয় তখন তাকে বলা হয় এলিসাইক্লিক। তখন তাকে কি বলা হয়? এলিসাইক্লিক। ভালো করে বুঝো, আমাদের বদ্ধ শিকল যৌগগুলো দুই প্রকার, কার্বোসাইক্লিক আর হেটেরোসাইক্লিক। তো কার্বোসাইক্লিকগুলো যদি এলিফেটিক হয় তখন তাকে বলা হয় এলিসাইক্লিক। এলিসাইক্লিকের এক্সাম্পল আমি উপরে এখানে লিখতেছি। এলিসাইক্লিকের এক্সাম্পল হচ্ছে আমাদের, দেখো এই যৌগটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড। না, এটা হচ্ছে তোমার, দেখো আমরা বলছি কার্বোসাইক্লিক, কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো কিছু থাকা যাবে না। তাহলে এটার এক্সাম্পল হবে এটা। দেখো, এটা হচ্ছে আমাদের একটা এলিসাইক্লিক যৌগ। এটার নাম কি? সাইক্লোপ্রোপেন। এটার নাম হচ্ছে আমাদের সাইক্লোবিউটেন। এটার নাম হচ্ছে আমাদের সাইক্লোহেক্সেন। সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, এগুলো হচ্ছে আমাদের এলিসাইক্লিক যৌগ। অ্যারোমেটিক যৌগের এক্সাম্পল কি? তোমার হচ্ছে বেনজিন। তারপর বেনজিন চক্রে যদি দুইটা থাকে তখন সেটার নাম কি হয়? ন্যাফথালিন। এগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। এগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। এখন এই যে আমাদের হেটেরোসাইক্লিক যৌগ আছে, এই হেটেরোসাইক্লিক যৌগগুলা দুই প্রকার, একটা হেটেরো এলিসাইক্লিক আর একটা হেটেরো অ্যারোমেটিক। একটা হেটেরো এলিসাইক্লিক আর একটা হচ্ছে হেটেরো অ্যারোমেটিক। তাহলে হেটেরোসাইক্লিকটা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হেটেরো এলিসাইক্লিক। হেটেরো এলিসাইক্লিকের এক্সাম্পল ওই যে আমি যেটা লিখছিলাম। হেটেরো এলিসাইক্লিকের এক্সাম্পল কোনটা? দেখো, এটা কেন হেটেরো এলিসাইক্লিক? এটা ধর্ম এলিফেটিকের মতো, এই জন্য এলিসাইক্লিক। কার্বন হাইড্রোজেন ছাড়া অক্সিজেন আছে, এই জন্য হেটেরো। তাহলে এটা হচ্ছে আমাদের হেটেরো এলিসাইক্লিক। হেটেরো অ্যারোমেটিকের এক্সাম্পলটাই পরীক্ষায় বেশি আসবে, এটা আমি আলাদা করে লিখে দিচ্ছি। হেটেরো অ্যারোমেটিক এটা ক্লাস্টার এগ্রিতে আসছিল, এটা আসছিল হেটেরো অ্যারোমেটিকের এক্সাম্পল চারটায় আছে। মনে রাখার উপায় হচ্ছে এফটিপি। এফতে হচ্ছে আমাদের ফিউরান, টিতে হচ্ছে আমাদের থায়োফিন, পিতে হচ্ছে আমাদের পাইরল, এবং হচ্ছে পিরিডিন। পাইরল এবং হচ্ছে পিরিডিন, ফিউরান, থায়োফিন, পাইরল এবং হচ্ছে পিরিডিন, ফিউরান, থায়োফিন, পাইরল এবং হচ্ছে পিরিডিন।
ফিউরান, থায়োফিন, পাইরল এবং হচ্ছে পিরিডিন। এই সংকেতগুলো শিখবা, কারণ অনেক সময় থাকবে। ফিউরানের সংকেত হচ্ছে এরকম, থায়োফিন ফিউরানের মতোই, জাস্ট অক্সিজেনের জায়গায় সালফার বসবে। অক্সিজেনের জায়গায় সালফার দিলে হচ্ছে আমাদের থায়োফিন। আর পাইরল হচ্ছে আমার অক্সিজেনের জায়গায় যদি তুমি NH দাও তাহলে হচ্ছে আমাদের পাইরল। আর পিরিডিন কি, বেনজিনের নিচের দিকে একটা কার্বনের জায়গায় যদি তুমি নাইট্রোজেন দাও তাহলে সেটা হচ্ছে আমাদের পিরিডিন। তাহলে এগুলা হচ্ছে আমাদের কি যৌগ? এগুলো হচ্ছে আমাদের হ্যাটেরো অ্যারোমেটিক যৌগ, খুবই ইম্পর্টেন্ট। হ্যাটেরো অ্যারোমেটিক যৌগ খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে হ্যাটেরো অ্যারোমেটিক যৌগগুলোর এক্সাম্পল খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে দেখো, এই যে আমাদের জৈব যৌগে কার্বনের সংকরণগুলো খুব ভালো করে জানা লাগবে। জৈব যৌগে কার্বনের সংকরণগুলো খুবই ভালো করে জানা লাগবে। দেখো, যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে সেখানে আমরা সবাই জানি কার্বনের sp3 সংকরণ থাকে। এখানে S কত পার্সেন্ট থাকে? sp3 এর ক্ষেত্রে S থাকে 25%। এক্সাম্পল কি? এক্সাম্পলগুলো হচ্ছে আমাদের অ্যালকেনগুলা। এরপর অণুর আকৃতি কি হয়? অণুর আকৃতি হয় আমাদের চতুস্তলকীয়। এরপর কার্বন কার্বন যখন একক বন্ধন থাকে তখন আমাদের বন্ধন কোণ কত হয়? বন্ধন কোণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। এরপর কার্বন কার্বন একক বন্ধন যেখানে থাকে সেখানে আমাদের কার্বন বন্ধন দৈর্ঘ্য কত হয়? 0.154 ন্যানোমিটার। কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য কত হয়? 0.110 ন্যানোমিটার। দেখো, আমি একটা লিখছি, এটা হচ্ছে আমাদের কার্বন কার্বন একক বন্ধন। তো কার্বন কার্বন দ্বিবন্ধন হইলে কি হবে? কার্বন কার্বন ত্রিবন্ধন হইলে কি হবে? এই লাইনটা মুখস্থ করতে হবে। এই লাইনটা কি করতে হবে? আমাদের মুখস্থ করতে হবে যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে আমাদের কি সংকরণ হবে, তারপর আমাদের বন্ধন কোণ কত হবে, বন্ধন দৈর্ঘ্য কত হবে, S কত পার্সেন্ট থাকবে, এক্সাম্পল কি, অণুর আকৃতি কেমন হবে, এটা মুখস্থ করতে হবে। এই ছকটা যদি আমি পুরা করি তাহলে আমাদের সময় চলে যাবে। ঠিক আছে, এই ছকটা আমাদের শিখতে হবে ভালো করে। এটা বলে দিলাম, আমি সামনে আগাচ্ছি। তাহলে এই ছকটা পড়তে হবে, এই ছকটা পড়ার পরে আমরা চলে যাব সমগোত্রীয় শ্রেণীতে। তাহলে নোট করার সময় এই ছকটা পুরা করবা। ঠিক আছে, এই ছকটা কি পুরা লিখে দিতে হবে? কমেন্টে বলো তো। আচ্ছা, গুড। যদি পারো আমি সামনে আগাবো। ভেরি গুড। এরপরে দেখো, আমাদের পড়তে হবে সমগোত্রীয় শ্রেণী। একই সমগোত্রীয় শ্রেণীর কি থাকে বলো তো? একই সমগোত্রীয় শ্রেণীর একই কার্যকরীমূলক থাকে, তাদের একই প্রস্তুত প্রণালী থাকে, তারা একই রকমের রাসায়নিক বিক্রিয়া দেয়। একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুইটা যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, অর্থাৎ আণবিক ভরের পার্থক্য থাকে 14। একই সমগোত্রীয় শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। একই সমগোত্রীয় শ্রেণীর উপর থেকে নিচের দিকে আসলে কি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়তে থাকে, দ্রাব্যতা আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। তো এর উপর ভিত্তি করে তোমার কি প্রশ্ন আসতে পারে দেখো। ধরো পরীক্ষায় একটা প্রশ্ন আসলো যে নিচের কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? নিচের কোনটির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? অপশন এ থাকলো তোমার C3H8, অপশন বি থাকলো C5H12, অপশন সি থাকলো C4H10, অপশন ডি থাকলো C2H6। তাহলে কোনটা অ্যান্সার হবে তোমরা কমেন্টে বলো তো, যে নিচের কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? নিচের কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? অ্যান্সার দাও। নিচের কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? অ্যান্সার দাও। দেখো এখানে অ্যান্সার কি হবে, এখানে দেখে বোঝা যাচ্ছে যে CnH2n+2, তার মানে এরা সবাই হচ্ছে আমাদের অ্যালকেন। তো অ্যালকেনের মধ্যে এটা হচ্ছে আমাদের কার্বন সংখ্যা সবচেয়ে বেশি। আমরা জানি একই সমগোত্রীয় শ্রেণীর
নিচের দিকে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আস্তে আস্তে বাড়ে, তাহলে এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে সবচেয়ে বেশি। তাহলে পরীক্ষায় যখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আসবে, তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মুখস্থ থাকা লাগবে না, তুমি এই ব্যাপারটা বুঝলেই তুমি অ্যান্সার করতে পারবা। আরেকটা ব্যাপার শুধু মাথায় রাখবা যে জৈব যৌগের মধ্যে ইথারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে সর্বনিম্ন, ইথারের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে সর্বনিম্ন, এই কথাটা জাস্ট একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা। এরপরে দেখো আমাদের কার্যকরীমূলক সম্পর্কে জানা লাগবে। কার্যকরীমূলক সম্পর্কে জানা লাগবে। কার্যকরীমূলক কি? কার্যকরীমূলক একটা পরমাণু হইতে পারে বা একটা গ্রুপ হইতে পারে, যেটা জৈব যৌগ কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দিবে এটা নির্ধারণ করে। 17-18টা কার্যকরীমূলক আছে, প্রত্যেকটা কার্যকরীমূলক আমাদের মুখস্থ করতে হবে। সেই সাথে কার্যকরীমূলকের ক্রম মুখস্থ করা লাগবে। যেমন COOH, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক, এটার গাঠনিক সংকেত হচ্ছে এরকম, এটার গাঠনিক সংকেত হচ্ছে আমাদের এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিডের কার্যকরীমূলক, এটা হচ্ছে আমাদের অ্যাসিডের কার্যকরীমূলক। SO3H, এটাকে বলা হয় সালফোনিক অ্যাসিড, এটাকে কি বলা হয়? সালফোনিক অ্যাসিড। অ্যাসিডের এই OH এর জায়গায় যদি হ্যালোজেন বসে, হ্যাঁ, অর্থাৎ কক্স, এটাকে বলা হয় অ্যাসিড হ্যালাইড। অ্যাসিডের OH এর জায়গায় যদি NH2 বসে, এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড, এটাকে বলা হয় অ্যাসিড অ্যামাইড। এই মূলকটার নাম হচ্ছে সায়ানাইড, এই মূলকটার নাম হচ্ছে সায়ানাইড। পরীক্ষায় আসে সায়ানাইড মূলকের আরেক নাম কি? সায়ানাইড মূলকের আরেক নাম হচ্ছে নাইট্রাইল। সায়ানাইড মূলকের আরেক নাম কি? নাইট্রাইল। আবার এরকম একটা মূলক আছে NC, এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড, এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড, এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড, এটার নাম হচ্ছে আমাদের আইসোসায়ানাইড। ঠিক আছে। CHO, এটার নাম হচ্ছে আমাদের এলডিহাইড। CHO, এটার নাম হচ্ছে আমাদের এলডিহাইড। CO, এটার নাম হচ্ছে আমাদের কিটোন। একটু মনোযোগ দাও। C+O, দুই পাশে ফাঁকা থাকলে এটার নাম হয় আমাদের কিটোন। এক পাশে আর হয়ে গেলে, সরি, CO, এই মূলকটার নাম হচ্ছে আমাদের কিটোন। এক পাশে হাইড্রোজেন বসলে এটার নাম হয়ে যায় আমাদের এলডিহাইড, এলডিহাইড। তারপরে OH, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। OH, একটা হাত ফাঁকা, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। তারপরে আছে আমাদের SH, এটার নাম হচ্ছে থায়োল, এটার নাম হচ্ছে থায়োল। NH2, এটার নাম হচ্ছে অ্যামাইনোমূলক। NH2, এটার নাম হচ্ছে অ্যামাইনোমূলক। ঠিক আছে। তারপর দ্বিবন্ধন থাকলে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে অ্যালকিন, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে হচ্ছে আমাদের অ্যালকেন, আর কার্বন কার্বন একক বন্ধন থাকলে তো, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে অ্যালকাইন, আর কার্বন কার্বন একক বন্ধন থাকলে হচ্ছে আমাদের অ্যালকেন। দেখো এখানে আমি যে কার্যকরীমূলকগুলো লিখছি, এটা ক্রমানুসারে লিখছি। কি অনুসারে লিখছি? ক্রম অনুসারে লিখছি। এই ক্রমটা মুখস্থ করা লাগবে। কি করা লাগবে? এই ক্রমটা মুখস্থ করা লাগবে। পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি অগ্রগণ্য, নিচের কোনটি অগ্রগণ্য, নিচের কোনটি অগ্রগণ্য। ধরো এটা আমাদের অপশন এ, এটা অপশন বি, এটা অপশন সি, এটা অপশন ডি। বলো তো অ্যান্সার কোনটা হবে? কোনটা অগ্রগণ্য? নিচের কোনটা অগ্রগণ্য? অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার অবশ্যই এ হবে, COOH। তাহলে এই টাইপের প্রশ্ন আসতে পারে। সরাসরি 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 হচ্ছে আমাদের এই ক্রমটা মুখস্থ করতে হবে। সরাসরি কার্যকরীমূলক মুখস্থ আসতে পারে, যে ধরো আসলো অ্যাসিড অ্যানহাইড্রাইটের কার্যকরীমূলক কোনটা? অ্যাসিড অ্যানহাইড্রাইটের কার্যকরীমূলক কোনটা? অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট এর কার্যকরীমূলক কোনটা? দেখো অ্যাসিড অ্যানহাইড্রাইটের কার্যকরীমূলক কোনটা একটু বোঝার চেষ্টা করো। দেখো CO, আমরা জানি এটার দুইটা হাত ফাঁকা থাকে, তো এক হাতে O দিলা, ওর আরেকটা হাত আবার ফাঁকা থাকবে, এখানে আরেকটা CO দিলা, তাহলে আবার দুইটা হাত ফাঁকা, তো এখানে একটা R দিলা, এখানে একটা R দিলা। এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইট, এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইট। আমরা এভাবে মনে রাখি, RCO কয়বার আছে? দুইবার, তাহলে RCO2O, এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইট, এটা হচ্ছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইট। ঠিক আছে।
অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, তাহলে কার্যকরী মূলক খুব ভালো করে পড়া লাগবে। কার্যকরী মূলকের পরে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সমানতা। কার্যকরী মূলকের পরে ইম্পর্টেন্ট হচ্ছে সমানতা। সমানতা হচ্ছে দুই প্রকার, গাঠনিক সমানতা আর হচ্ছে আমাদের ত্রিমাত্রিক সমানতা। তাহলে গাঠনিক সমানতা আর কি ত্রিমাত্রিক সমানতা। তাহলে সমানতা কয় ধরনের? সমানতা হচ্ছে আমাদের গাঠনিক সমানতা, তাহলে সমানতা হচ্ছে আমাদের গাঠনিক সমানতা আর হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানতা। সমানতার ক্ষেত্রে কি থাকে? আণবিক সংকেত থাকে একই রকম, এবং গাঠনিক সংকেত ভিন্ন হইলে গাঠনিক সমানতা, ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হইলে ত্রিমাত্রিক সমানতা। এবং প্রত্যেক ক্ষেত্রেই গাঠনিক সমানতা এবং ত্রিমাত্রিক সমানতা দুই ক্ষেত্রে কি হবে? কমপক্ষে একটা ভৌত বা রাসায়নিক ধর্ম আলাদা হবে। কমপক্ষে একটা ভৌত বা রাসায়নিক ধর্ম কি হবে? আলাদা হবে। ঠিক আছে, তো গাঠনিক সমানতার মধ্যে কি কি আছে? শিকল বা চেইন সমানতা। যদি কার্বন শিকল আলাদা হয় তখন সেটাকে বলা হয় আমাদের শিকল বা চেইন সমানতা। যদি যদি আমাদের কার্যকরীমূলক বা দ্বিবন্ধন ত্রিবন্ধনের অবস্থান আলাদা হয় তখন তাকে বলা হয় অবস্থান সমানতা। যদি কার্যকরীমূলক আলাদা হয় তখন তাকে বলা হয় কার্যকরীমূলক সমানতা। এই তিনটার এক্সাম্পল পড়বা, আমি দেখাইলাম না, কম আসে পরীক্ষায়, সময় কম। পরীক্ষায় বেশি আসে মেটামারিজম আর হচ্ছে টটোমারিজম। মেটামারিজম আর হচ্ছে টটোমারিজম। মেটামারিজম কি বোঝার চেষ্টা করো, মেটামারিজম কি এটা বোঝার চেষ্টা করো। ধরো আমরা জানি ইথারের কার্যকরীমূলক হচ্ছে আমাদের ও, এই পাশে দিলাম আমরা ইথাইল মূলক, এই পাশে দিলাম আমরা ইথাইল মূলক। তাহলে দুই দুই চারটা কার্বন আছে। এক পাশে যদি আমরা প্রোপাইল দিয়ে দেই তাহলে এক পাশে তিনটা, আরেক পাশে হচ্ছে আমাদের একটা। তাহলে অক্সিজেনের দুই পাশে কার্বনের সংখ্যা আলাদা হয়েছে, তো এটাকে আমরা বলবো মেটামারিজম। তো মেটামারিজমের ক্ষেত্রে আমাদের কার্যকরী মূলকের যোজনী লাগে হচ্ছে দুই, এবং দুই পাশে কার্বনের সংখ্যা আলাদা হলে তখন মেটামারিজম হয়। তাহলে মেটামারিজম সবাই দিতে পারবে না, কার্যকরী মূলকের যোজনী দুই হইলে দিতে পারবে, যেমন ইথার। অথবা হচ্ছে আমাদের কিটোন, যেমন কিটোনেরও হচ্ছে যোজনী দুই, দুই পাশে কার্বনের সংখ্যা আলাদা হইলেই সেটা মেটামারিজম হবে। অথবা এটার নাম হচ্ছে আমাদের অ্যামাইনোমূলক। তো অ্যামাইনোমূলকের হাত ফাঁকা থাকে একটা, কিন্তু এখানে যদি হাইড্রোজেন একটা কম থাকে এটাকে বলা হয় সেকেন্ডারি অ্যামিন, হাত ফাঁকা থাকে দুইটা। এই যে তিনটা, ইথার, কিটোন এবং সেকেন্ডারি অ্যামিন, এরা হচ্ছে আমাদের কি দেয়? এরা হচ্ছে আমাদের মেটামারিজম দেয়। এরা দেয় হচ্ছে আমাদের মেটামারিজম। আমাদের গাঠনিক সমানতা হচ্ছে 5 প্রকার, 4 প্রকার শেষ, 5 নাম্বারটা হচ্ছে টটোমারিজম। টটোমারিজমটা কি? টটোমারিজমটা হচ্ছে গতিশীল কার্যকরীমূলক সমানতা। তাহলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনটা গতিশীল কার্যকরীমূলক সমানতা? উত্তর হচ্ছে টটোমারিজম। কারা দেয়? যাদের আলফা হাইড্রোজেন আছে তারা দেয়। ঠিক আছে, যেমন ধরো এই যে এই যৌগটা হচ্ছে একটা এলডিহাইড, এটা হচ্ছে কার্যকরীমূলকের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বনে যে হাইড্রোজেন আছে এটার নাম হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। তো আলফা হাইড্রোজেন থাকলে আমাদের কি দিবে? আলফা হাইড্রোজেন থাকলেই হচ্ছে আমাদের টটোমারিজম দিবে। এখানকার যে হাইড্রোজেন আছে দেখো এখানে যে আমাদের CH3, এখানে দ্বিবন্ধন আছে তাই না? তো এখানে যদি CH2 হয়, এই দ্বিবন্ধনটা যদি এখানে চলে আসে, এবং এখানের একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে হয়ে গেছে, প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে দেখো এক কার্যকরীমূলক থেকে আরেক কার্যকরীমূলক বিশিষ্ট যৌগে পরিণত হয়েছে, এই ব্যাপারটাকে বলা হয় টটোমারিজম। তাহলে টটোমারিজম কারা দিবে? যাদের আলফা হাইড্রোজেন আছে। আলফা হাইড্রোজেন কি? এই যে এটা কার্যকরীমূলক, পাশের কার্বন আলফা কার্বন, এখানে হাইড্রোজেন আছে, এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা হাইড্রোজেন থাকলে দিবে হচ্ছে আমাদের টটোমারিজম। ঠিক আছে, অথবা এই যৌগটা খেয়াল করো, এটার নাম কি? আমাদের প্রোপানন। এটা আমাদের কার্যকরীমূলক, এটা আলফা কার্বন, এটা আলফা কার্বন, এখানের হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, এটাও হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন। তো এখানে যেটা হয় দেখো, এখানকার দ্বিবন্ধনটা এখানে চলে যদি আসে তাহলে CH2, এখানে দ্বিবন্ধন, একটা হাইড্রোজেন এখানে চলে যাবে, এখানে একক বন্ধন হয়ে যাবে। দেখো আগে যৌগটা ছিল কিটোন, এখন কি হয়ে গেছে? অ্যালকোহলের অল আর
দ্বিবন্ধনের ইন, তাহলে ইন অল, তাহলে কিটুন থেকে ইনল হয়ে গেছে, এই জন্য এটাকে অনেকে বলে কিটো ইনল সমানতা, অনেকে এটাকে কি বলে কিটো ইনল সমানতা। ওকে, আচ্ছা। তো পরীক্ষায় বেশি আসে আমাদের ত্রিমাত্রিক সমানতা, পরীক্ষায় বেশি আসে কোনটা? ত্রিমাত্রিক সমানতা। ত্রিমাত্রিক সমানতা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা আর হচ্ছে আলোক সক্রিয় সমানতা। জ্যামিতিক সমানতা দেয় প্রতিস্থাপিত অ্যালকিন, যেমন ধরো পেন্টিন টু, পেন্টিন টু, পেন্টিন টু যদি হয় তাহলে 1 2 3 4 5, 2 1 2, এটা হচ্ছে আমাদের পেন্টিন টু। তাহলে CH3 CH2, এটা হবে CH, এটা হবে CH, এটা হবে আমাদের CH3, এটা হবে আমাদের CH3। ওকে, এই যে আমাদের দ্বিবন্ধনযুক্ত কার্বন দুইটা, এই দুইটা একসাথে লেখো, এই দুইটা একসাথে লেখো। এই কার্বনের কথা চিন্তা করো, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হচ্ছে আমাদের মিথাইল। এই কার্বনের কথা চিন্তা করো, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে এই যে টোটালটা। তো দ্বিবন্ধনযুক্ত কার্বনের ক্ষেত্রে দেখো, যখন একই জাতীয় মূলক এক পাশে থাকে তখন তাকে বলা হয় সিস। হাইড্রোজেনটা যদি আমরা এই পাশে লিখতাম তাহলে আরই থাকতো, সেটাকে বলা হয় আমাদের ট্রান্স। তাহলে একটা হচ্ছে আমাদের সিস আর একটা হচ্ছে আমাদের ট্রান্স। তো কোনটা সিস ট্রান্স সমানতা দেয় কোনটা দেয় না, এটা বোঝার একটা উপায় আছে। দেখো, এটা বোঝার একটা উপায় আছে, এটা আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। দেখো, কোনটা জ্যামিতিক সমানতা দেয় কোনটা জ্যামিতিক সমানতা দেয় না, এটা বোঝার একটা উপায় আছে। যেমন ধরো, যদি এরকম প্রশ্ন আসে যে কোনটা জ্যামিতিক সমানতা দেয়, দেখো অপশন এ হচ্ছে এইটা, অপশন বি হচ্ছে ধরো এইটা, অপশন বি, অপশন সি হচ্ছে ধরো এইটা, অপশন সি হচ্ছে তোমার এইটা, অপশন ডি হচ্ছে ধরো এইটা। এই জ্যামিতিক সমানতা দেওয়ার ক্ষেত্রে মনে রাখবা, দ্বিবন্ধনযুক্ত যে কার্বন আছে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে কোনো কার্বনে যদি সেম সেম মূলক থাকে বা সেম সেম পরমাণু থাকে, ওইটা তোমার জ্যামিতিক সমানতা দিবে না, ওইটা তোমার জ্যামিতিক সমানতা দিবে না। দেখো, এটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত, এটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত, এখানে হাইড্রোজেন দুইটা আছে, এটা জ্যামিতিক সমানতা দিবে না। দুইটা একই জাতীয় মূলক থাকা যাবে না। এখানে দুইটা মিথাইল মূলক কমন আছে, এটা দিবে না। এখানে দুইটা ক্লোরিন কমন আছে, এটা দিবে না। এখানে দেখো, দেখো এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বনে আলাদা আলাদা আছে, দ্বিবন্ধনযুক্ত কার্বনে কি আছে? আলাদা আলাদা আছে। যখন দেখবা দ্বিবন্ধনযুক্ত কার্বনে আলাদা আলাদা আছে, তখন এটা জ্যামিতিক সমানতা দিবে। তো জ্যামিতিক সমানতার ক্ষেত্রে একই ধরনের মূলক একই পাশে থাকলে সিস, আরই থাকলে হচ্ছে আমাদের ট্রান্স, আরই থাকলে হচ্ছে আমাদের ট্রান্স। ওকে, তাহলে জ্যামিতিক সমানতা বা হচ্ছে সিস ট্রান্স সমানতা। আরেকটা কি আছে? আলোক সক্রিয় সমানতা। আরেকটা আছে আলোক সক্রিয় সমানতা। আলোক সক্রিয় সমানতা কি? যদি কাইরাল কার্বন থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের আলোক সক্রিয়। তো পরীক্ষায় আসবে নিচের কোনটা আলোক সক্রিয়, বোঝার উপায় কি? কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি? যেই কার্বনের চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক থাকে, চারটা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক থাকে। যেমন ধরো বিউটানল 2, যদি প্রশ্ন আসলো যে বিউটানল 2 কি ধরনের সমানতা দেয়, বিউটানল 2, তো বিউটানল 2 তুমি লেখো 1 2 3, এই যে 4, বিউটানল 2 1 2, তাহলে এখানে তুমি OH দিলা, বাকিগুলো হাইড্রোজেন দিয়ে তুমি পূরণ করো। তাহলে এখানে হাইড্রোজেন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার H2, এটা হচ্ছে তোমার H3। দেখো, এটা হচ্ছে আমাদের বিউটানল 2। এই কার্বনটার কথা চিন্তা করো, এক হাতে মিথাইল, এক হাতে ইথাইল, এক হাতে হাইড্রোজেন আর এক হাতে হাইড্রোক্সিল, তাহলে এটা হচ্ছে আমাদের কাইরাল কার্বন। তো কাইরাল কার্বন থাকলে তাহলে কি হবে? আলোক সক্রিয় হবে। তাহলে পরীক্ষায় যদি আসে কোনটা আলোক সক্রিয় কোনটা আলোক সক্রিয় না, তুমি জাস্ট দেখবা কাইরাল কার্বন আছে কিনা। যদি কাইরাল কার্বন থাকে তাহলে আলোক সক্রিয়, না থাকলে আলোক সক্রিয় না, না থাকলে আলোক সক্রিয় না। ওকে, আচ্ছা। তো আলোক সক্রিয় সমানুর মধ্যে আলোক সক্রিয় সমাণু কি করে? আলোকে ডানে ঘোরায় অথবা বামে ঘোরায়, ডানে ঘোরায় অথবা বামে ঘোরায়, ঠিক আছে? তো যেটা ডানে ঘোরায় সেটাকে বলা হয় ডি, বামে ঘোরাইলে সেটাকে বলা হয় এল। দুইটা যদি সমান সমান ঘোরায়, ধরো একটা +2.24 ডিগ্রি আর একটা -2.24 ডিগ্রি, যদি দুইটা সমান সমান ঘোরায় কিন্তু ভিন্ন দিকে ঘোরায়, এদেরকে বলা হয় এনানসিওমার।
এদেরকে কি বলা হয়? এনানসিওমার। এদেরকে বলা হয় এনানসিওমার। এনানসিওমার এদেরকে বলা হয় এনানসিওমার। দুইটা আলোকে সমান পরিমাণ কোণে বিপরীত দিকে ঘোরাবে। তো দুইটা এনানসিওমারকে তুমি যদি সমমূলারে মিশাও তখন এদের আর আলোক সক্রিয়তা থাকবে না। তাদেরকে বলা হয় ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ বা রেসিমিক মিশ্রণ তাহলে যদি হচ্ছে তুমি দুইটা এনানসিওমারকে সমমূলারে মিশাও তখন তৈরি হবে রেসিমিক মিশ্রণ। আর যদি দুইটা আলোক সক্রিয় যৌগ আলোকে সমান সমান না ঘোরায়, ভিন্ন পরিমাণ ঘোরায়, তখন তাদেরকে মিশাইলে রেসিমিক মিশ্রণ তৈরি হবে না। এদেরকে বলা হয় ডায়াস্টেরিওমার। আর দুইটা যৌগের উপরের অংশ এবং নিচের অংশের যদি ঘূর্ণনের দিক ভিন্ন হয় এবং সমান সমান হয় তখন আলটিমেটলি ওই যৌগের আলোক সক্রিয়তা থাকে না, তখন এটাকে বলা হয় মেসোযৌগ। তাহলে এই কতগুলো জিনিস বুঝতে হবে। কি বলছি আমি? একটা হচ্ছে এনানসিওমার, একটা হচ্ছে ডায়াস্টেরিওমার, একটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, একটা হচ্ছে মেসোযৌগ। এই ব্যাপারগুলো বুঝতে হবে, ঠিক আছে? এই ব্যাপারগুলো বুঝতে হবে। এই তোমাদের উপস্থিতি কমে গেছে কেন? তোমরা কি বুঝতেছো না? বলো। বুঝতেছো না পোলাপান? তাহলে কি বলছি বলো তো? কি বলছি? এনানসিওমার, ডায়াস্টেরিওমার, রেসিমিক মিশ্রণ। তাহলে দেখো আবার বলি, খুব সংক্ষেপে বলি। দুইটা যৌগ যদি আলোকে সমান কোণে ঘোরায় ভিন্ন দিকে, C4H10O এর ইথার সমাণু। আচ্ছা এটা দেখাচ্ছি, দেখো C4H10O এর ইথার সমাণু, এটা দেখাবো C4H10O। এর আগে আমি একটু বলি, আচ্ছা বুঝছো অনেকে, গুড। C4H10O এটার ইথার সমাণু। দেখো তোমরা সবসময় মনে রাখবা যে CnH2n+2O এটার কি সমাণু আছে? এটার সমাণু আছে আমাদের অ্যালকোহল আর হচ্ছে ইথার, দুইটাই হবে। তো তুমি বলছো C4H10O, তো ইথার হইলে খুবই সিম্পল, একটা ও তো তোমার দিতেই হবে। তো কার্বন আছে কয়টা তোমার? দুইটা। তো একবার চারটা আছে না, তাহলে CH3 CH2 দুইটা, CH2 CH3 দুইটা। দেখো তো C4H10O হয়েছে না? 1 2 3 4 3 2 5 3 2 5, এই যে C4H10O হয়ে গেছে। তো আচ্ছা এখন দেখো সমাণুর সংখ্যা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সমাণুর সংখ্যা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সমাণুর সংখ্যা থেকে আমি একটু পড়াই, অল্প একটু পড়াবো, বেশি পড়ানো যাবে না। সমাণুর সংখ্যা থেকে প্রশ্ন আসে। সমাণুর সংখ্যাটা একটু দেখাই। চেইন সমাণুর সংখ্যা হচ্ছে চেইন 2 to the power n-4, 2 to the power n-4 প্লাস হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যালকেনের চেইন সমাণুর সংখ্যা। অন্য কোনো কিছু না, হ্যাঁ, অ্যালকেনের চেইন সমাণুর সংখ্যা। এই সূত্রটা একটু মনে রাখবা, 2 to the power n-4 প্লাস 2। যেমন ধরো C6H14 এটা হচ্ছে আমাদের হেক্সেন, এটা চেইন সমাণু কয়টা হবে? 2 to the power 6 - 4 প্লাস 2 সমান হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 না রে ভাই 1, 2 স্কয়ার প্লাস 1 সমান হচ্ছে 5। তাহলে আমাদের হেক্সেনের চেইন সমাণু কয়টা হবে? 5টা। চেইন সমাণু কয়টা হবে? 5টা। তো এই সূত্রটা 10 পর্যন্ত কাজ করে, পরে আর কাজ করে না। তো পরীক্ষার পরে 10 হলে 10 পরে আসার সম্ভাবনা কম, তো এই সূত্রটা খুবই ইফেক্টিভ হবে। আলোক সক্রিয় যৌগের ক্ষেত্রে কাইরাল কার্বন যদি একটা থাকে তখন আলোক সক্রিয় সমাণু সংখ্যা হচ্ছে 2 to the power n। যেমন গ্লুকোজ, এখানে কাইরাল কার্বন থাকে 4টা, তাহলে সমাণু হবে কত? 2 to the power 4 সমান হচ্ছে 16টা। 2 to the power 4 সমান হচ্ছে 16টা। গ্লুকোজেরটা সরাসরি মুখস্থ আছে যে কাইরাল কার্বন কয়টা হইলে। এখানে কাইরাল কার্বন যদি অসদৃশ হয়, অসদৃশ, কিন্তু সদৃশ কাইরাল কার্বন হইলে,
সদৃশ কাইরাল কার্বন হইলে সদৃশ কাইরাল কার্বন হইলে কি ঘটনা ঘটবে? সদৃশ কাইরাল কার্বন হলে কি হবে বলো তো? 2 টু দি পাওয়ার n মাইনাস 1 একটা কম হয়, সমান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এবং এক্ষেত্রে মেসোযৌগ থাকে, মেসোযৌগের সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কিসের সংখ্যা? মেসোযৌগের সংখ্যা। এটা হচ্ছে সমানের সংখ্যা। তাহলে একটা হচ্ছে সমানের সংখ্যা আর একটা হচ্ছে মেসোযৌগের সংখ্যা। মেসোযৌগের কোনো আলোক সক্রিয়তা থাকে না। ঠিক আছে, এই সমানতা নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা 3 মিনিটের একটা ব্রেকে যাব। সমানতা নিয়ে প্রশ্ন করো, আমি দেখব, দেখে তারপর হচ্ছে ইম্পর্টেন্ট অংশ পড়াবো আজকে। হ্যাঁ, কোনটা আরেকবার বুঝাবো রে? মেসোযৌগ হচ্ছে তোমার একটা যৌগের ক্ষেত্রে দুইটা অংশ থাকবে। মেসোযৌগের ক্ষেত্রে কাইরাল কার্বন একটা থাকলে হবে না। মেসোযৌগের ক্ষেত্রে আচ্ছা, ডায়াস্টেরিয়ম আর মেসোযৌগ এই দুইটা একটু বুঝো। মেসোযৌগ এবং ডায়াস্টেরিয়মার, দেখো মেসোযৌগ এবং ডায়াস্টেরিয়মার দুইটার ক্ষেত্রেই অসদৃশ দুইটি কাইরাল কার্বন থাকা লাগবে, অসদৃশ দুইটি কাইরাল কার্বন থাকবে। অসদৃশ দুইটি কাইরাল কার্বন থাকলে তোমার ডায়াস্টেরিয়মার বা হচ্ছে মেসোযৌগ হওয়া সম্ভব। ডায়াস্টেরিয়মার বা মেসোযৌগ হওয়া সম্ভব। কিভাবে চিনবা? ধরো একটা প্রশ্ন, ধরো এই যৌগটা, দেখো এই যৌগটা, তো এই যৌগটা ডায়াস্টেরিয়মার বা মেসোযৌগ হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই, কারণ এখানে কাইরাল কার্বন আছে একটা। কাইরাল কার্বন একটা থাকলে তোমার ডায়াস্টেরিয়মার মেসোযৌগ হওয়ার কোনো চান্স নাই। ডায়াস্টেরিয়মার বা মেসোযৌগ হইতে হইলে তোমার ডাবল কাইরাল কার্বন থাকা লাগবে, ঠিক আছে? ডাবল কাইরাল কার্বন থাকা লাগবে। ডায়াস্টেরিয়মার বা মেসোযৌগ হইতে হইলে কি থাকা লাগবে? ডাবল কাইরাল কার্বন হওয়া লাগবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কথা, ডাবল কাইরাল কার্বন থাকা লাগবে। মেসোযৌগের ক্ষেত্রে কি হবে? মেসোযৌগের ক্ষেত্রে আমাদের যেটা হবে, কাইরাল কার্বন দুইটা হবে সদৃশ। দুইটা অসদৃশ কাইরাল কার্বন হইলে ডায়াস্টেরিয়মার, আর দুইটা সদৃশ কাইরাল কার্বন হইলে আমাদের মেসোযৌগ। দুইটা অসদৃশ কাইরাল কার্বন হইলে ডায়াস্টেরিয়মার, দুইটা সদৃশ কাইরাল কার্বন হইলে মেসোযৌগ। দেখো এই উপরের অংশ আর নিচের অংশ হচ্ছে একই রকম, তো এটা হবে আমাদের মেসোযৌগ। আর এরকম একটা যৌগ ধরো উপরের অংশ আর নিচের অংশ আলাদা আলাদা হইলো, তাহলে এটা হবে আমাদের ডায়াস্টেরিয়মার। ওকে, বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে যদি দুইটা অসদৃশ কাইরাল কার্বন থাকে তাহলে সেটা হবে ডায়াস্টেরিয়মার, আর দুইটা সদৃশ কাইরাল কার্বন থাকলে সেটা কি হবে? মেসোযৌগ। মজার কথা কি জানোস বেটা? বইয়ে যে দুইটা এক্সাম্পল আছে, যেমন ডায়াস্টেরিয়মারের আছে টো ক্লোরো টো ব্রোমো বিউটেন, আর মেসোযৌগ আছে টার্টারিক অ্যাসিড, এই দুইটার বারে পরীক্ষা আসলে আসে না, তো এই দুইটা একটু দেখে নেয় না, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন হচ্ছে যে ব্যাপারটা পড়বো, এরে পোলাপান খালি ইন্টারাপ্ট করতেছে। রেসিমিক মিশ্রণ কি? এনানসিওমারের ক্ষেত্রে কি ছিল? দুইটা যৌগ সমান পরিমাণ ঘোরায়, ধর 2.24 ডিগ্রি, একটা ঘোরায় প্লাস আর একটা ঘোরায় মাইনাস। তো এই দুইটারে তুই মিশাই দিলি, কি করে দিলি? মিশাই দিলি। একটা প্লাস ঘোরাবে আর একটা মাইনাস ঘোরাবে, দুইটা মিলায় মিশায় লাইটটা সোজা চলে যাবে। অর্থাৎ
কোনো ঘূর্ণন থাকবে না, তখন ওই মিশ্রণটাকে বলা হবে রেসিমিক মিশ্রণ, তখন ওই মিশ্রণটাকে বলা হবে আমাদের রেসিমিক মিশ্রণ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক যৌগের ব্যাপারটা হচ্ছে, অ্যারোমেটিক যৌগের ব্যাপার, যেই ব্যাপারটা শুধু আমি পড়াবো সেটা কি, যে বিজ্ঞানীদের একটা সময় ধারণা ছিল অ্যারোমেটিক যৌগ শুধুমাত্র বেনজিনের মতো হবে, অ্যারোমেটিক যৌগ শুধুমাত্র বেনজিনের মতো হবে। কেমন? যেমন এই যে এটা হচ্ছে আমাদের বেনজিন, তো এটা হচ্ছে আমাদের বেনজিন, যখন আমরা ডাবল দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে আমাদের ন্যাফথালিন, যখন আরেকটা দিয়ে দিব তখন সেটা হয়ে যাবে আমাদের অ্যানথ্রাসিন। একটা সময় বিজ্ঞানীদের ধারণা ছিল যে অ্যারোমেটিক যৌগগুলো সবসময় বেনজিনের মতোই হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে না। তখন বিজ্ঞানী হাকেল একটা নিয়ম দিছে। হাকেলের নিয়মটা কি, যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন যদি থাকে, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকলেই সেটা হবে আমাদের অ্যারোমেটিক যৌগ। এখানে n এর মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, n এর মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো দেখা গেছে এমন কিছু অ্যারোমেটিক যৌগ পাওয়া গেছে যারা আসলে বেনজিনের মতো দেখতে না। যেমন এই যে এই বান্দা, এটার নাম হচ্ছে আমাদের ফিউরান, এটার নাম হচ্ছে আমাদের ফিউরান। এক্ষেত্রে আমরা যদি দেখি 4n+2 সমান কত, আমরা জানি একটা পাই বন্ধন মানে দুইটা ইলেকট্রন, 2 2 দুগুণে 4, আর অক্সিজেনের এই মুক্ত জোটটা চক্রে অংশগ্রহণ করে, তাহলে হইল 6, তখন দেখা যাবে n সমান 1, তাহলে এটাও আমাদের অ্যারোমেটিক যৌগ, তাহলে এটাও আমাদের অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। আবার এই এক্সাম্পলটা যদি আমরা দেখি, এই যৌগটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, দ্বিবন্ধন দিলে সাইক্লোপ্রোপিন, প্লাস দিলে সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। তো এখানে 4n+2 সমান হচ্ছে আমাদের 2, তাহলে n সমান 0, তার মানে এটা আমাদের অ্যারোমেটিক যৌগ। কিন্তু এই মাইনাস দিলে এটা হচ্ছে সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন, এখানে 4n+2 সমান 2 দুগুণে 4, তখন n সমান হবে হাফ, তাহলে এটা আমাদের অ্যারোমেটিক যৌগ হবে না। তাহলে কে অ্যারোমেটিক যৌগ হবে, কে অ্যারোমেটিক যৌগ হবে না, আমাদের 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকলে, যেখানে n এর মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তখন হবে আমাদের অ্যারোমেটিক যৌগ, আদারওয়াইজ অ্যারোমেটিক যৌগ হবে না। তো অ্যারোমেটিক যৌগের আর কি কি বৈশিষ্ট্য আছে সবগুলো পড়া লাগবে, আর কি কি বৈশিষ্ট্য আছে সবগুলো পড়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের পড়তে হবে যৌগযুগের বিক্রিয়া। যৌগযুগের বিক্রিয়ার ক্ষেত্রে, যৌগযুগের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের 3 ধরনের জিনিস আছে। যৌগযুগের বন্ধন প্রথমে ভাঙে, সুষম বন্ধন বিভাজন আর হচ্ছে বিষম বন্ধন বিভাজন। সুষম বন্ধন বিভাজনের ফলে তৈরি হয় মুক্তমূলক, সুষম বন্ধন বিভাজনের ফলে কি তৈরি হয়, মুক্তমূলক। যেমন ধরো এই যে এই যৌগটাকে আমরা 3 ভাগে ভাঙতে পারি, 3 ভাগে ভাঙতে পারি, হ্যাঁ, এই যৌগটাকে আমরা 3 ভাগে ভাঙতে পারি, 3 ভাবে আমরা ভাঙতে পারি। দেখো এখানে কিন্তু একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন, এটা যদি এমন ভাবে ভাঙে যে যার যার ইলেকট্রন সেই নিয়ে গেল, এটা হচ্ছে সুষম বন্ধন বিভাজন, এবং ওই দুইটাকে বলা হবে মুক্তমূলক। আর এখানে একটা কার্বন যদি ইলেকট্রন বেশি নিয়ে নেয়, তখন এই কার্বনটা হবে মাইনাস, আরেকটা কার্বন হবে প্লাস, এটাকে বলা হয় আমাদের বিষম বিভাজন। এই দুটাকে বলা হয় মুক্তমূলক, এটার নাম কার্বানায়ন, এটার নাম কার্বোক্যাটায়ন, এটার নাম কি, কার্বোক্যাটায়ন। আচ্ছা, হয়ে গেছে আমাদের, তাহলে 3টা জিনিস আমরা পাইলাম, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বানায়ন। তাহলে 3টা জিনিস পাইছি, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বানায়ন। আচ্ছা, আবার এই যে, আচ্ছা এই 3টে আগে পড়ি, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বানায়ন, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বানায়ন। মুক্তমূলক, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বানায়ন, মুক্তমূলক, কার্বোক্যাটায়ন আর হচ্ছে কার্বানায়ন। তো আমাদের পড়া লাগবে সক্রিয়তার ক্রম আর হচ্ছে স্থায়িত্বের ক্রম। কি পড়া লাগবে, সক্রিয়তার ক্রম আর হচ্ছে স্থায়িত্বের ক্রম। তো আমি শুধু স্থায়িত্বের ক্রম যদি লিখে দেই, সক্রিয়তার ক্রম হচ্ছে জাস্ট উল্টা, তো সক্রিয়তার ক্রম জাস্ট কি উল্টা। তাহলে মোট হচ্ছে 6টা, একটা জানলেই 5টা তুমি জানতে পারবা।
তাহলে আমাদের মুক্তমূলক, কার্বোক্যাটায়ন এবং কার্বনায়নের ক্রমগুলো পড়তে হবে। তো একটা ক্রম তুমি যদি পড়তে পারো তাহলে বাকি 5টা ক্রম তুমি পড়তে পারবা। বাকি 5টা তুমি এমনিই পারবা, আমার বলার দরকার নাই। দেখো, মুক্তমূলকের স্থায়িত্বের ক্রম কি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। সবচেয়ে কম সক্রিয় হচ্ছে আমাদের মিথাইল মুক্তমূলক। কার্বোক্যাটায়ন একই রকম, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। সবচেয়ে কম সক্রিয় হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। সবচেয়ে কম সক্রিয় হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। সবচেয়ে কম সক্রিয় হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। তাহলে মুক্তমূলক আর কার্বোক্যাটায়ন একই রকম। কার্বনায়ন হচ্ছে উল্টা, কার্বনায়ন হচ্ছে আমাদের উল্টা। তাহলে সবচেয়ে সক্রিয় হচ্ছে আমাদের মিথাইল কার্বনায়ন, তারপরে হচ্ছে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে 2 ডিগ্রি, সবচেয়ে কম সক্রিয় হচ্ছে 3 ডিগ্রি। তাহলে এগুলো কিসের ক্রম পড়ছো? এগুলো কিসের ক্রম পড়ছো? স্থায়িত্বের ক্রম। সক্রিয়তার ক্রম জাস্ট উল্টায় দিবা, সক্রিয়তার ক্রম জাস্ট উল্টায় দিবা। তাহলে আমরা কি বলছি? তাহলে আমরা বলছি হচ্ছে যে আমাদের মুক্তমূলক এবং কার্বোক্যাটায়ন হচ্ছে সেম। মুক্তমূলক এবং কার্বোক্যাটায়ন হচ্ছে সেম। মুক্তমূলক এবং কার্বোক্যাটায়ন হচ্ছে আমাদের সেম। আর কার্বনায়ন হচ্ছে উল্টা। একবার মনে রাখলা, পরের বার জাস্ট উল্টাই দিবা। স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম আর সক্রিয়তার ক্রম। বুঝা গেছে? এই বুঝা গেছে পোলাপান? এই বুঝা গেছে? এই কমেন্ট করো তো একটু, এই জিনিসটা আমি বুঝাইতে চাই। বলো, একটু কমেন্ট করো। এটা আমি একটু তোমাদের না বুঝাইয়া যাইতে চাই না আজকে, এটা আমি বুঝাইতে চাই। বুঝছো? আচ্ছা, এখন দেখো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ডাবল ডাবল ইনফিনিটি ইনফিনিটি স্টার, যতগুলো স্টার আছে দিয়ে দাও। দেখো, আমাদের ইলেকট্রোফাইল এবং হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল এবং হচ্ছে নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল মানে যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে, যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। তো এরা হয় ধনাত্মক হয়, অথবা এদের ইলেকট্রনের ঘাটতি থাকে এবং এরা ইলেকট্রন গ্রহণ করে। যেহেতু এরা কি করে, ইলেকট্রোফাইল মানে কি, এরা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে। এরা হয় ধনাত্মক হবে অথবা এদের ইলেকট্রনের ঘাটতি থাকবে। যেমন আর প্লাস, আর সিও প্লাস, এক্স প্লাস, এইচ প্লাস, H3O প্লাস, এক্স তো প্লাস বলছি, তারপরে NO প্লাস, NO2 প্লাস, NO2 প্লাস। এরা সবাই হবে আমাদের ইলেকট্রোফাইল। যত প্লাস আছে সবাই কি হবে? ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করবে। আবার এদের কথা যদি চিন্তা করো, BF3, SO3, AlCl3, জিঙ্ক ক্লোরাইড, বেরিয়াম ক্লোরাইড, এরা সবাই হচ্ছে অষ্টক সংকোচন যৌগ। এরা চাইলে ইলেকট্রন গ্রহণ করতে পারে। যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। ঠিক আছে, তারা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। আর নিউক্লিওফাইলগুলো মাইনাস হবে, কারণ তারা ধনাত্মক বা কেন্দ্রের প্রতি আকর্ষণ অনুভব করবে। অথবা এদের প্রসম হবে কখন? যখন এদের মুক্তজোড় ইলেকট্রন থাকবে। যেমন OH মাইনাস, X মাইনাস, R মাইনাস, এরা সবাই হবে আমাদের নিউক্লিওফাইল। এরা সবাই হবে আমাদের নিউক্লিওফাইল। CN মাইনাস, এরা সবাই হবে আমাদের নিউক্লিওফাইল, কারণ এরা হচ্ছে মাইনাস, আমাদের মাইনাস। আর প্রসম দেখো, NH3 নাইট্রোজেনে এক জোড়া মুক্তজোড় আছে, PH3 ফসফরাসে এক জোড়া মুক্তজোড় আছে, H2O অক্সিজেনে মুক্তজোড় আছে, অ্যালকোহল অক্সিজেনে মুক্তজোড় আছে। হ্যাঁ, যেখানে মুক্তজোড় আছে এরা সবাই হবে আমাদের কি বলতো? এরা সবাই হবে আমাদের নিউক্লিওফাইল। এরা সবাই হবে আমাদের নিউক্লিওফাইল। কে যেন বলছে, আমি খুবই খুশি হয়েছি। দেখো, এরা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। খুবই খুশি হয়েছি আমি, এরা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। এরা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে ইলেকট্রোফাইল, এবং তারাই হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। ঠিক আছে? এখন আমরা আর দুইটা জিনিস পড়া তোমাদের ছুটি দিয়ে দিব। জাস্ট দুইটা জিনিস পড়া আমরা ছুটি দিয়ে দিব। একটু 2টা মিনিট জাস্ট আমার একটু বলো যে তোমরা এটা বুঝছো কিনা। হ্যাঁ, তোমরা এটা বুঝছো কিনা? একটু 2টা মিনিট একটু বলো যে এটা বুঝছো কিনা। এখন আমি
আর 2টা টপিক পড়ায় আজকে ছুটি দিয়ে দিব। ওকে ফাইন, ক্লিয়ার। কানিস ফাতেমা ক্লিয়ার, আলাইনা যারা ক্লিয়ার, জান্নাতি ক্লিয়ার। এ স্যুপ কি রে? কি স্যুপ? থাই স্যুপ নাকি? তো স্যুপ বানানো তো এরকম না। স্বপ্নীল স্নেহা ক্লিয়ার, নুসরাত মাইশা ক্লিয়ার, রাশেদা বেগম ভাইয়া আবার বলেন। বৈত্রী সাহা ক্লিয়ার, ইর্তিজা আঞ্জুম, রুকসানা মুন্নি, জয়নব জাকির জিম, জারিন সুবা, ফারজানা জুথি। শর্টে বললে যে ইলেকট্রোফাইল হচ্ছে যারা ইলেকট্রন নিবে, নিউক্লিওফাইল হচ্ছে যারা ইলেকট্রন দিবে। তো ইলেকট্রন কারা নিবে? যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। তো যারা প্লাস তারা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, আর যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। আর নিউক্লিওফাইল হচ্ছে যারা ইলেকট্রন দিবে। তো যারা মাইনাস তারা নিউক্লিওফাইল, অথবা যাদের মুক্তজোড় আছে তারা নিউক্লিওফাইল। ওকে, যোগাযোগের আরো ক্লাস হবে, সামনে আরেকটা ক্লাস হবে ইনশাল্লাহ। রিদি, নাহিয়ান কবির, হ্যাঁ আরো ক্লাস হবে, আজকেই শেষ না, আরেকটা ক্লাস হবে। এখন আমি মানে আজকে শেষ করে দিব আর কি, এটা বলছি আজকে। কণিকা দাস, আগে ভুল হইতো এখন পারছি, ভেরি গুড। ওকে ফাইন, তাহলেই তো আমাদের ক্লাস সার্থক। কিন্তু জনসংখ্যা কম, এই ব্যাপারটা ভালো লাগে না। পোলাপান যোগাযোগ পড়তে চায়। কার নাম দেখা যায় না? আমার নাম কি দেখা যায় না? তানজিলা খাতুন, দেখছি তোর নাম। আরবি নাম, এটা তো পড়তারি না। মেহরিন আপু, আমি সারাদিন পড়তে থাকি রে, রাতে ক্লাস নিতে হয় জন্য। আলাইনা যারা, গুড, ভেরি গুড। কোন কোন বিক্রিয়া ইম্পর্টেন্ট সামনের ক্লাসে ইনশাল্লাহ। হ্যাঁ, কোন কোন বিক্রিয়া ইম্পর্টেন্ট এটা আমরা সামনের ক্লাসে পড়ব। মনে থাকবে, মনে থাকবে, একবার পড়লে কি মনে থাকবে? দেখো, তোমাদের পরীক্ষার হলে যে জিনিসটা খুবই আসতে পারে সেটা হচ্ছে যে কে কি বিক্রিয়া দেয়। হ্যাঁ, কে কি বিক্রিয়া দেয়, এটা এখন আমরা একটু পড়াবো। তো বেসিক্যালি আমাদের মনে রাখতে হয়, সম্পৃক্ত যৌগগুলো দেয় প্রতিস্থাপন বিক্রিয়া, অসম্পৃক্তগুলো দেয় দ্রুত বিক্রিয়া। তো যৌগের বিক্রিয়া যদি একটু আমরা ভালো করে বুঝি, এই 3 ধরনের বিক্রিয়া বুঝলেই আমাদের চলবে। একটা হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়া, আর একটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া, আরেকটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের অপসারণ বিক্রিয়া। এই 3টা বিক্রিয়া মোটামুটি বুঝলেই চলবে। দেখো, সংযোজন বিক্রিয়া দেয় মূলত অসম্পৃক্ত যৌগ। তো আমাদের সংযোজন বিক্রিয়া হইতে পারে কয় রকমের? 3 রকমের। ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, আর হচ্ছে মুক্তমূলক সংযোজন। এই 3 রকমের সংযোজন বিক্রিয়া তোমার হইতে পারে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয় কার্বন কার্বন দ্বিবন্ধন মানে অ্যালকিন, এবং কার্বন কার্বন ত্রিবন্ধন মানে হচ্ছে অ্যালকাইন। কার্বন কার্বন ত্রিবন্ধন মানে হচ্ছে অ্যালকাইন, এরা দেয় হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় আমাদের কিটোন, এখন হচ্ছে অ্যালডিহাইড। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন। তো মুক্তমূলক সংযোজন বিক্রিয়া কারা দেয়? মুক্তমূলক সংযোজন বিক্রিয়ার, এটা জাস্ট মনে রাখো যে খারাসের নীতির যে বিক্রিয়া, এটা হয় আমাদের মুক্তমূলক সংযোজন নিয়মে। তাছাড়া আর
বেনজিনের কয়েকটা বিক্রিয়া আছে, এগুলা হচ্ছে আমাদের মুক্তমূলক সংযোজন বিক্রিয়া হয়। তো প্রতিস্থাপন বিক্রিয়া দেখো, প্রতিস্থাপন বিক্রিয়া কারা দিবে? প্রতিস্থাপন বিক্রিয়া দিবে আমাদের সম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ। তো এটাও আছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন আর হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপনকে বলা হয় এসএন, এসতে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, এনতে হচ্ছে নিউক্লিওফিলিক। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বেনজিন এবং বেনজিনের জাতক। খুব ভালো করে মনে রাখা লাগবে, বেনজিন এবং বেনজিনের জাতক। বেনজিন যদিও অসম্পৃক্ত যৌগ, কিন্তু বেনজিন কি বিক্রিয়া দেয়? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। হ্যাঁ, কারণ বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ রকমের, বেনজিনের অসম্পৃক্ততা বিশেষ রকমের। আর আমাদের এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষার দ্রবণে, ভোলা যাবে না, মরে গেলেও ভোলা যাবে না, অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষার দ্রবণে। এটা হয় SN1 আর হচ্ছে SN2। SN1 হয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে ভালো, SN2 হয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে ভালো। ভুইলা পরীক্ষার হলে যায় না ময়নারা, ঠিক আছে? আর অপসারণ বিক্রিয়া কারা দেয়? অ্যালকোহল আর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কোথায়? অ্যালকোহলীয় ক্ষার দ্রবণে। অ্যালকাইল হ্যালাইড হচ্ছে অ্যালকোহলীয় ক্ষার দ্রবণে, ভুইলো না ময়নারা। তাহলে অ্যালকাইল হ্যালাইড জলীয় ক্ষার দ্রবণে কি দেয়? জলীয় ক্ষার দ্রবণে দেয় প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যালকোহলীয় ক্ষার দ্রবণে দেয় অপসারণ বিক্রিয়া। এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অপসারণ, এটা হচ্ছে নিউক্লিওফিলিক অপসারণ, ঠিক আছে? ইলেকট্রোফিলিক অপসারণ, নিউক্লিওফিলিক অপসারণ, ইলেকট্রোফিলিক অপসারণ, নিউক্লিওফিলিক অপসারণ। তাহলে কে কি বিক্রিয়া দেয় এটা না বুঝা যাবা না, ঠিক আছে? না বুঝা যাবা না, না পইরা যাবা না। এটা লিখে তোমার পড়ার টেবিলের সামনে ঝুলিয়ে রাখবা। এই যে দেখো আমি ঝুলাইছি, দেখছো? এই আমার বোর্ডের এই পাশ দেখা যায় না? এই যে এটা দেখতেছো? এই যে এগুলা আমি ঝুলাইছি। এই যে দেখো অনেক কিছু আমি ঝুলায় রাখছি। টপিকের বাইরে কথা বেড়া তুই ইয়েতে বলিস, আমার ইনবক্সে বলিস, এনে কে? আচ্ছা, এখন দেখো আরেকটা জিনিস পড়ে আমি তোমাকে আজকে ছুটি দিয়ে দিমু। কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, এটা না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক। ওকে, এটা না পড়ে যাওয়া যাবে না, বুঝছো? কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক। দেখো, অর্থপ্যারা নির্দেশক আর হচ্ছে মেটা নির্দেশক, না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না। অর্থপ্যারা নির্দেশক আর হচ্ছে মেটা নির্দেশক, অর্থপ্যারা আর হচ্ছে মেটা, অর্থপ্যারা আর হচ্ছে মেটা। এই অর্থপ্যারা নির্দেশক কারা? মনে রাখবা, যেখানে শুধুমাত্র সিগমা বন্ধন আছে আর মুক্তজোড় ইলেকট্রন আছে তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। যেখানে দেখবা সিগমা বন্ধন আছে আর মানে শুধুমাত্র একক বন্ধন আছে আর মুক্তজোড় ইলেকট্রন আছে তারা হচ্ছে আমাদের অর্থপ্যারা নির্দেশক। যেমন ধরো হ্যালোজেনগুলা কি নির্দেশক? অর্থপ্যারা নির্দেশক। এখানে এটা তো একক বন্ধন আর দেখবা মুক্তজোড় থাকে হ্যালোজেনে 3 জোড়া কইরা। OH মাইনাস, দেখো মুক্তজোড়ও আছে আবার একক বন্ধনও আছে, তাহলে হ্যাঁ অর্থপ্যারা নির্দেশক। OH হইলে OR, এটা অর্থপ্যারা নির্দেশক হবে। একক বন্ধন আছে শুধুমাত্র একক বন্ধন আছে, শুধুমাত্র একক বন্ধন আছে। এরপরে NH2, দেখো শুধুমাত্র একক বন্ধন আছে আবার মুক্তজোড়ও আছে। NH2 যদি থাকে তাহলে NRH, এটাও NR2, এটাও হ্যাঁ, মানে হাইড্রোজেনগুলো আর দিয়ে প্রতিস্থাপিত হইলেও আমাদের কি থাকতেছে? আমাদের অর্থপ্যারা নির্দেশক থাকতেছে। আর মেটা নির্দেশক হচ্ছে যেখানে দ্বিবন্ধন থাকে, হ্যাঁ, যেমন NO2, এটাতে কি আছে? দ্বিবন্ধন আছে না? NO2 গঠন কেমন? যেরকম দ্বিবন্ধন আছে, কোনো মুক্তজোড় ইলেকট্রনও নাই, কারণ নাইট্রোজেনে মুক্তজোড় ইলেকট্রনটা এই অক্সিজেনটা দিয়ে দিছে NO2। তারপরে হচ্ছে এই যে ত্রিবন্ধন আছে, দেখো পাই বন্ধন আছে, হ্যাঁ পাই বন্ধন আছে, সায়ানাইড। এরপরে SO3H দ্বিবন্ধন আছে, COOH দ্বিবন্ধন আছে, CHO দ্বিবন্ধন আছে, CO দ্বিবন্ধন আছে। মানে পাই বন্ধন থাকলেই সেটা হবে আমাদের মেটা নির্দেশক, সেটা হবে আমাদের মেটা নির্দেশক। আবার এই মেটা নির্দেশকটা একটু মনে রাখো,
NH3 প্লাস এটা কিন্তু মেটা নির্দেশক হবে, কারণ এখানে দেখো মুক্তজোড় নাই, নাইট্রোজেন মুক্তজোড় দিয়ে প্লাস হয়ে গেছে, নাইট্রোজেন মুক্তজোড় দিয়া প্লাস হয়ে গেছে, বোঝা গেছে? ডাবল বন্ড থাকলেই সেটা কি হয়ে যাবে বলো তো? মেটা নির্দেশক হয়ে যাবে। ডাবল বন্ড থাকলেই সেটা কি হয়ে যাবে? মেটা নির্দেশক হয়ে যাবে। ওকে, তাহলে কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, এটা ভুল করিও না। কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, ভুল করিও না। বুঝা গেছে? ক্লিয়ার? দেখো আজকে আমি আর পড়াবো না, শুধু আজকে একটু বলে দিই যে আজকের ক্লাসের কোন জিনিসগুলো অবশ্যই পড়ে তোমার পরীক্ষার হলে যাওয়া লাগবে। নাম্বার 1, যৌগযৌগের শ্রেণী বিভাগটা পড়ে যাওয়া লাগবে। নাম্বার 2, সমগোত্রীয় শ্রেণী আর কার্যকরীমূলক, যে কোনটা কোন কার্যকরীমূলক পড়ে যেতে হবে। কার্যকরীমূলকের অগ্রগণ্য ক্রম মুখস্থ করে যাওয়া লাগবে। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল মুখস্থ করে যাওয়া লাগবে। কোনটা কি বিক্রিয়া দেয় মুখস্থ করে যাওয়া লাগবে। কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, না পড়ে যাওয়া যাবে না। ঠিক আছে, এই জিনিসগুলো পড়ো। নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়াবো। ওকে।